দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পার্ট 4 এর প্রশ্নগুলির উত্তরগুলি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি অন্যান্য বিষয়গুলোর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রেখো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা প্রথম ভাষা দশম শ্রেণী। তো 1 নম্বর আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে কয়েকটি সঠিক উত্তর বেছে নেওয়ার জন্য দিয়েছে। 1 নম্বর হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল, তো এখানে 4টি অপশন আছে: রাজা ও রানী, অ্যাক্সিডেন্ট, প্রথম দিন, অথবা স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। তো এখান থেকে যে শুদ্ধ আনসার হবে এটা হবে প্রথম দিন। পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক শঙ্খ ঘোষ, নবারুণ ভট্টাচার্য, উৎপল কুমার বসু, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো সঠিক আনসার হবে নবারুণ ভট্টাচার্য। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে: মানসী, চিত্রা, পত্রপুট, নৈবেদ্য। তো সঠিক উত্তর হবে পত্রপুট। বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন ওয়াটারম্যান, লর্ড কার্জন, উইলিয়াম জোন্স, উইলিয়াম হেস্টিংস। তো শুদ্ধ আনসার হবে লর্ড কার্জন। যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়: দিন ও রাত্রি, দিনগুলি রাতগুলি, পাঁজরে দ্বারের শব্দ, ধুম লেগেছে হৃৎকমলে। তো শুদ্ধ আনসার হবে দিন ও রাত্রি, এটি শঙ্খ ঘোষের লেখা নয়। 2 নম্বর হচ্ছে কম বেশি বৃষ্টি শব্দে উত্তর লেখো। কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? তপনের ছোট মেসো পেশায় একজন লেখক এবং ওনার বই ছাপা হয়, একথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। অশোকী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়েছেন বলে জানিয়েছেন। আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? গুপ্তগহ্বর থেকে বেরিয়ে আসা পশুদের অশুভ ধ্বনিতে ঘোষিত হয়েছিল দিনের অন্তিমকাল। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কী নির্দেশ করেছেন? হিমানি শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন। 3 নম্বর হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে উক্ত কথাটির বক্তা হলেন ছোট তপনের মেসোমশাই। মেসোমশাই বললেন, এই বয়সের ছেলেমেয়েরা রাজারানীর গল্প, নয় খুন জখম বা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে, কিন্তু তপন তার ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে গল্প লিখেছেন, এটা খুব ভালো। ওর হবে অশোকী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? জীবন ও জীবিকার জন্য বাসভূমি ছেড়ে দূরে চলে যাওয়া তার মানুষটি যে ফিরে আসবে না এ কথা তার প্রেমিকার অজানা ছিল, কিন্তু জীবন এতে থেমে থাকেনি। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে গেছে, রাস্তায় ঘাস জন্মেছে, নিরন্তর অপেক্ষা চলতেই থাকে এবং আস্তে আস্তে বছরগুলি পাথরের মতো হয়ে নেমে আসছিল। আমরা ভিখারি 12 মাস, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উদ্ধৃত অংশটি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার অংশ। আমরা ভিখারি 12 মাস বলতে কবি মানুষের মানসিক দৈন্যের কথা বলেছেন। কবির মতে নানা প্রতিকূলতা ও যুগ যন্ত্রণার ক্ষত নিয়ে মানুষ বেঁচে আছে। সে পথহারা, তার মানসিক দৃঢ়তা শিথিল হয়ে পড়েছে, তার প্রকৃত ইতিহাসের সঠিক প্রতিফলন হয়নি জেনেও সে নিশ্চুপ ও দুর্বল বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। দুর্বল ও ভীরু সাধারণ অবহেলিত মানুষদের কথা বলতে গিয়ে কবি এমন মন্তব্য করেছেন। উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কীভাবে উল্লেখিত হয়েছে? আদিম যুগে মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী ছিল অশান্ত। ধীরে ধীরে তা শান্ত হয়। সে সময়ে সবকটি মহাদেশ ছিল একই ভূখণ্ডের অন্তর্গত।
এরপর বিভিন্ন মহাদেশ তাদের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং সশস্ত্র মহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই বারবার রদবদলে স্রষ্টা যখন নিজের সৃষ্টির প্রতি অসন্তোষ, তখন স্রষ্টা বারবার তার সৃষ্টিগুলিকে বিধ্বস্ত করেছিলেন। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। সেই আপিসের চিত্র লেখক কীভাবে উপস্থাপিত করেছেন। প্রাবন্ধিক শ্রীকান্ত জানিয়েছেন তিনি লেখালেখির অফিসে কাজ করেন, কিন্তু কারো হাতে কলম নেই। কিবোর্ড দিয়ে প্রতিটি অক্ষর অনায়াসে লিখে ফেলেন। অফিসে কবি ছাড়া আর কেউই তেমন কলম ব্যবহার করেন না। কবির অফিসের প্রত্যেকেই লেখক, কিন্তু তাদের হাতে কলম নেই। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল, জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন তার লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখেছিল। মেশো গল্পটি পড়ে লেখার প্রশংসা করেন এবং গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে কথা দেন। তপনের লেখা গল্প একটি পত্রিকায় ছেপে বের হবে, এরকম চমকপ্রদ ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছিল। তপন একজন অল্প বয়স্ক কিশোর। লেখকরা যে সাধারণ পৃথিবীর মানুষ তা সে বিশ্বাস করত না। তার লেখক মেশোকে সচক্ষে দেখে তপনের ভ্রান্ত ধারণাটা যায়। তারপর সে নিজে গল্প লেখার উৎসাহ পায়। 3 তলার সিঁড়ির ঘরে বসে সে একটি আস্ত গল্প লিখে ফেলে। গল্পটি পড়ে তপনের মেশো লেখার প্রশংসা করেন। অবশেষে সন্ধ্যাতারা পত্রিকায় গল্প ছেপে বের হয়। এই ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? কবি শঙ্খঘোষ রচিত জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। কবিতায় এই আমন্ত্রণ বর্তমানে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর গৃহহীন অসহায় সাধারণ মানুষদের প্রতি। আশাবাদী কবি তাদের নিয়ে স্বপ্ন দেখেন, আর দেখেন নতুন পৃথিবীর সকল মানুষের চলার পথে ডাইনে বায়ে উপর নিচে প্রতিটি দিকই প্রতিকূলতা। হানাদারি শত্রুর আক্রমণে মানুষ আজ গৃহহীন, বাদ যায়নি শিশুরাও। আমাদের নিজেদের অস্তিত্বও বিপন্ন। আর এখানে কবির দায়বদ্ধতা। তাই এই সংকট থেকে উদ্ধার হওয়ার জন্য কবি মানুষকে সঙ্গবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসটি চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার যে তথাকথিত সভ্য ইউরোপীয় দেশগুলো আফ্রিকাকে জাতির উদ্দেশ্যে আক্রমণ করেছিল তার উদ্দেশ্যে আলোচ্য লাইনটি। আদিম আফ্রিকার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে। চিরচিহ্ন এর ঘটনা। সাম্রাজ্যবাদী ইউরোপী শক্তি আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করেছিল। ক্ষমতালোভী দল নির্মম অত্যাচার চালাতো আফ্রিকার আদিম মানুষদের উপর। সেই সব তথাকথিত সভ্য মানুষদের বর্বরতা আর অমানসিক অত্যাচারে ক্ষতবিক্ষত হলো আফ্রিকার মানুষ। তাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হলো আফ্রিকার মাটি। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতার নিচে সেই বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্নরূপে কালো ছাপ ফেলে রাখলো আফ্রিকার অপমানিত ইতিহাসে। জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালি কলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। বাংলা নামকরণ। শ্রীকান্ত রচিত হারিয়ে যাওয়া কালি কলমে ঝর্ণা কলম নামটি সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। জন্ম ইতিহাস। পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে ফাউন্টেন পেন, কিন্তু এর জন্ম ইতিহাসটি বেশ চমকপ্রদ। আবিষ্কারক লুইস এডসন ওয়াটারম্যান তিনি এই নতুন ধরনের কলম তৈরি করে অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন। চুক্তিপত্র সই। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি গিয়েছিলেন আরেকজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে কাগজে পড়ে গেল। ফলে বাধ্য হয়ে তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শুনেন ইতিমধ্যে অন্য একজন তৎপর ব্যবসায়ী শৈশাবত শেষ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই ঘটনায় বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন এর একটা বিহিত তাকে করতেই হবে। অর্থাৎ এমন একটা পদ্ধতির খোঁজ করতে হবে যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না। তারপরে আবিষ্কার করলেন ফাউন্টেন পেন। নবযুগের প্রতিষ্ঠা। দোয়াতের যুগের অবসান ঘটিয়ে কালক্রমে এই ফাউন্টেন পেন লেখালেখির নবযুগের প্রতিষ্ঠা ঘটালো। তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো, তার কী পরিণতি ঘটল? তারপর কথাটির অর্থ পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি বিপ্লবের আহ্বানে ঘর ছেড়েছিলেন।
কবির প্রিয়তমা অপেক্ষা করছিলেন যে একদিন কবি ফিরে আসবেন, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না। বৃষ্টির জলে একসময় ধুয়ে যায় কবির পায়ের ছাপ, রাস্তা ঢেকে যায় ঘাসে। বছরের পর বছর এভাবে কেটে যাওয়ার পরে একসময় যুদ্ধ শুরু হয়। তারপর কথাটির দ্বারা এই যুদ্ধ শুরুর সময়টিকেই বোঝানো হয়েছে। যুদ্ধের প্রভাব। যখন যুদ্ধ শুরু হয়, সে যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশুরাও সেই হত্যালীলা থেকে রেহাই পায় না। মানুষের বস্তি ধ্বংস হয়, আগুন লেগে যায় সমতলে। যেসব দেবতারা মন্দিরে ধ্যানমগ্ন ছিল হাজার বছর ধরে, তারা উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। অর্থাৎ ধ্বংস আর বিশ্বাসের ফাটল ঘটে একই সঙ্গে। কবির ফেলে আসা প্রিয় বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতি যুদ্ধের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। কাঠ, কয়লা, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা যেন ধ্বংসের প্রতীক হয়ে উকি দেয়। আর রক্তের কালো দাগ সেই হত্যালীলা ও ধ্বংসস্তূপের প্রমাণস্বরূপ। এভাবে যুদ্ধ আসে সর্বগ্রাস্য চরিত্র নিয়ে। 5 নম্বর, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অনুসর্গ হলো এক প্রকার বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ। তো এখানে আনসার হবে অব্যয় পদ। তো এখানে আমি একটি অপশন দিতে ভুলে গেছি, তোমরা এটা শুদ্ধ করে লিখে নিবে। ঘ নম্বর একটা অপশন রয়েছে অব্যয় পদ। বিভক্তি কখনোই লুপ্ত হয় না। কর্মকারকে, করণকারকে, সম্বন্ধ পদে, কর্তৃকারকে। তো এখানে আনসার হবে কর্মকারকে। নির্দেশকের একটি উদাহরণ হলো হইতে, কর্তৃক, জন্য, গুলি। তো এখানে আনসার হবে গুলি। বঙ্গানুবাদ করো, বা এটাকে আমরা বাংলায় ট্রান্সলেশন করব। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। ইন এ গুড হোম honest and healthy men are made. গৃহ হলো ছাত্রছাত্রীদের প্রথম বিদ্যালয়, যেখানে শিশুরা তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। শিশু দেখে, শুনে এবং সেখানেই তার প্রথম শিক্ষা শুরু করে। গৃহ হলো এমন এক স্থান যেখানে শিশুদের চরিত্র গঠন হয়, উন্নত মানের পরিবার, সৎ এবং সুস্থ মানুষ তৈরি করে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ধন্যবাদ।